হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি ডিসকাস করব যে দিল্লির সুলতানি যুগ, এবং এটা হলো পার্ট 4। ওকে, এর আগে আমি দিল্লির সুলতানি যুগ থেকে পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 ভিডিও আপলোড করেছি। আজকে হচ্ছে পার্ট 4, এবং এই পার্ট 4 থেকে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো দিল্লির সুলতানি যুগের যে প্রশ্নগুলো বাকি থেকে গেছে সেইগুলো নিয়ে আজ আমি ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো আজকের প্রথম প্রশ্ন যেটা, যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এর আগে আমি কি করেছি, দাস বংশ, খলজি বংশ কমপ্লিট করেছি। ওকে, আজকে যেটা করব সেটা হলো তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। অপশন এ রাইট অ্যান্সার। এই তুগলক বংশ কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল? 1320 থেকে তোমার 1414। 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমার তুগলক বংশ দিল্লির সিংহাসনে ছিল। এর মধ্যে গিয়াসউদ্দিন তুগলক ছিল তোমার 1320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে, এবং 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। ওকে, নেক্সট। কোন সুলতান প্রথম খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু করেন? কোন সুলতান প্রথম খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু করেন? এটি করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। অপশন সি রাইট অ্যান্সার। গিয়াসউদ্দিন তুগলক তোমার প্রথম খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু করেন। আচ্ছা, গিয়াসউদ্দিন তুগলকের তোমার উপাধি ছিল গাজী মালিক। কি উপাধি ছিল? গাজী মালিক। ওকে, নেক্সট। তকাভি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা কে প্রবর্তন করেন? তকাভি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটি করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি রাইট অ্যান্সার। গিয়াসউদ্দিন তুগলক কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা বা তকাভি যেটা, সেইটা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কোন সময় করেছিলেন? ওই অনাবৃষ্টির সময় তিনি এই ঋণ দেওয়ার ব্যবস্থা করেন। ওকে, নেক্সট। গিয়াসউদ্দিন তুগলক এর মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? দিল্লির সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন এ রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক, যার প্রকৃত নাম হলো জুনা খাঁ। যার প্রকৃত নাম হলো তোমার জুনা খাঁ, এবং তিনি এই গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন। কত খ্রিস্টাব্দে? 1325। তিনি 1325 থেকে 1351 পর্যন্ত রাজত্ব করেন। 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন মোহাম্মদ বিন তুগলক। ওকে, এই গিয়াসউদ্দিন তুগলক যে কাঠের মঞ্চ থেকে পড়ে গিয়ে মারা যান। গিয়াসউদ্দিন তুগলক কাঠের মঞ্চ থেকে পড়ে গিয়ে 1325 খ্রিস্টাব্দে মারা যান। ওকে, নেক্সট। কোন সুলতানের সময়ে বিজয়নগর ও বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? কোন সুলতানের সময় বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? এটি হয় মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। ওকে, নেক্সট। নিম্নের কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন? নিম্নের কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন? এটি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন সি রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক, এবং এই রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করার পর দেবগিরির নাম দেওয়া হয় দৌলতাবাদ। কি নাম দেওয়া হয়েছিল? দৌলতাবাদ। ওকে, কত সালে তিনি এই রাজধানী স্থানান্তরিত করেছিলেন? 1327। 1327 সালে তিনি রাজধানী স্থানান্তরিত করেন, এবং এখানে 8 বছর থাকার পর তিনি পুনরায় আবার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন। ওকে, দৌলতাবাদ থেকে আবার পুনরায় দিল্লিতে স্থানান্তরিত করেন। এবং এই দিল্লি থেকে যে দৌলতাবাদ, এই দিল্লি থেকে দৌলতাবাদের দূরত্ব ছিল 700 মাইল। 700 মাইল। ওকে, নেক্সট। কোন ঐতিহাসিক মোহাম্মদ বিন তুগলককে বিকৃত মস্তিষ্ক বা পাগল বলেছেন? কোন ঐতিহাসিক মোহাম্মদ বিন তুগলককে বিকৃত মস্তিষ্ক বা পাগল বলেছেন? এটি বলেছিলেন এলফিনস্টোন। অপশন বি রাইট অ্যান্সার। এলফিনস্টোন এটি বলেছিলেন। ওকে,
নেক্সট, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন মরক্কো থেকে। মরক্কো থেকে তিনি ভারতে আসেন। ওকে, কত সালে ভারতে এসেছিলেন? 1334 সালে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আসেন এবং তার প্রকৃত যে নাম সেটা হলো আবদুল্লাহ মোহাম্মদ। ওকে, এবং তিনি অর্থাৎ এই ইবন বতুতা 8 বছর মোহাম্মদ বিন তুগলকের সভায় কাজী হিসাবে নিযুক্ত ছিলেন। কী হিসাবে নিযুক্ত ছিলেন? কাজী হিসাবে নিযুক্ত ছিলেন। কত বছর? 8 বছর। ওকে, নেক্সট, কিতাব উল রাহেলা বা সফরনামা গ্রন্থের রচয়িতাকে? কিতাব উল রাহেলা বা সফরনামা গ্রন্থের রচয়িতাকে? এটির রচয়িতা হলেন ইবন বতুতা। অপশন সি রাইট অ্যান্সার। ইবন বতুতা হলেন কিতাব উল রাহেলা বা সফরনামা গ্রন্থের রচয়িতা। ওকে, হাসান নিজামী রচিত গ্রন্থটি হলো তোমার তাজুল মাসির। ওকে, নেক্সট, দিল্লির কোন সুলতান আমির-ই-কোহি নামে কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন? দিল্লির কোন সুলতান আমির-ই-কোহি নামে কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন? এটি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন সি রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক কৃষি বিভাগ আমির-ই-কোহি নামে এক কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। ওকে, এবং তিনি গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চল সেখানে ভূমি রাজস্ব কয়েক গুণ বাড়িয়ে দেন। নেক্সট, কোন শাসক টোকেন কারেন্সি বা দোকানি মুদ্রার প্রবর্তন করেন? কোন শাসক টোকেন কারেন্সি বা দোকানি মুদ্রার প্রবর্তন করেন? এটি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক তোমার টোকেন কারেন্সি চালু করেন। ওকে, নেক্সট, দিল্লির কোন সুলতান রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন? দিল্লির কোন সুলতান রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন? এটি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন। ওকে, নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী শাসক কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সিংহাসনে কোন শাসক ছিলেন বা দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। অপশন বি রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের পরে সিংহাসনে বসেন। ফিরোজ শাহ তুগলক কত সালে সিংহাসনে বসেন? 1351। 1351 থেকে 1388 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। ওকে, 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন ফিরোজ শাহ তুগলক। নিম্নের কোন শাসক ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপিয়ে দেন? নিম্নের কোন শাসক ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপিয়ে দেন, অর্থাৎ ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন? এটি করতেন ফিরোজ শাহ তুগলক। অপশন সি রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপিয়ে দেন। আর জিজিয়া কর প্রথম কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম। ওকে, নেক্সট, নিম্নের কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়? নিম্নের কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়? এটি বলা হয় ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। নেক্সট, এবং কে বলেছিলেন এটি সুলতানি যুগের আকবর? এটি বলেছিলেন হেনরি এলিয়ট এবং এলফিন স্টোন। ওকে, নেক্সট, কোন সুলতান কৃতদাসদের দেখাশোনার জন্য একটি আলাদা বিভাগ দেওয়ান-ই-বন্দেগান প্রতিষ্ঠা করেন? কোন সুলতান কৃতদাসদের দেখাশোনার জন্য একটি বিভাগ দেওয়ান-ই-বন্দেগান প্রতিষ্ঠা করেন? এটি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক তোমার দেওয়ান-ই-বন্দেগান নামে একটা কৃতদাসদের দেখাশোনার জন্য একটা আলাদা বিভাগ গঠন করেছিলেন। ওকে, নেক্সট, নিম্নের কোন সুলতান দেওয়ান-ই-খয়রাত নামক একটা দপ্তর প্রতিষ্ঠা করেন? এটিও করেছিলেন তোমার ফিরোজ শাহ তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক তোমার দেওয়ান-ই-খয়রাত নামক একটা দপ্তর প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি দারুল সাফা নামে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। দারুল সাফা। ওকে, নেক্সট, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বেকার সমস্যা সমাধানের জন্য কর্মনিয়োগ দপ্তর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন? অর্থাৎ বেকার সমস্যা সমাধানের জন্য কে কর্মনিয়োগ দপ্তর চালু করেন? এটি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক
ওকে, এছাড়া আলাউদ্দিন করেছিলেন রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন এবং বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। নেক্সট, ফিরোজ শাহ তুগলক এর সভাকবি কে ছিলেন? ফিরোজ শাহ তুগলকের সভাকবি কে ছিলেন? তিনি ছিলেন জিয়াউদ্দিন বার্নি। অপশন ডি রাইট অ্যান্সার। জিয়াউদ্দিন বার্নি ছিলেন ফিরোজ শাহ তুগলকের সভাকবি। ওকে, তার রচিত গ্রন্থটির নাম কি? তারিকি ফিরোজ শাহী। তারিকি ফিরোজ শাহী। এছাড়া সুলতান ফিরোজ শাহ তুগলকের যে আত্মজীবনীমূলক গ্রন্থ সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফুতুহাত ই ফিরোজ শাহী। ফুতুহাত ই ফিরোজ শাহী ছিল ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীমূলক গ্রন্থ। ওকে, নেক্সট, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? এটি নিয়ে এসেছিলেন তোমার ফিরোজ শাহ তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক তোমার দিল্লিতে অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন। ওকে, এছাড়া আমি ইলতুৎমিশ যখন পড়াই তখন একটা বলেছিলাম যে ইলতুৎমিশ তোমার উজ্জয়িনী জয় করার পর বিক্রমাদিত্যের একটা মূর্তি তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন। কে নিয়ে এসেছিলেন? ইলতুৎমিশ তখন। ওকে, নেক্সট, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। অপশন বি রাইট অ্যান্সার। নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক ছিলেন তুগলক বংশের শেষ সুলতান, আর তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। ওকে, নেক্সট, তৈমুর লং ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? তৈমুর লং যখন ভারত আক্রমণ করে তখন দিল্লির সুলতান কে ছিলেন? দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। অপশন সি রাইট অ্যান্সার। নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক ছিলেন দিল্লির সুলতান যখন তৈমুর লং ভারত আক্রমণ করে। তৈমুর লং ভারত আক্রমণ কত সালে করে? 1338। 1338 সালে তৈমুর লং ভারত আক্রমণ করে। ওকে, এছাড়া তৈমুর লং 38 বললাম, 98, 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করে এবং এই তৈমুর লং ছিল তোমার সমরখন্দের রাজা। কোথাকার রাজা? সমরখন্দের রাজা। ওকে, নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। অপশন বি রাইট অ্যান্সার। খিজির খাঁ, এবং খিজির খাঁ নিজেকে হজরত মোহাম্মদের বংশধর বলে মনে করতেন, এই জন্য বংশটার নাম ছিল সৈয়দ বংশ। ওকে, এবং এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। সৈয়দ বংশের শেষ সম্রাট ছিলেন, শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ ছিলেন শেষ, আর প্রথম ছিলেন খিজির খাঁ। ওকে, নেক্সট, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। অপশন বি রাইট অ্যান্সার। বহলুল লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা এবং লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি। শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। লোদি বংশ কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে? লোদি বংশ তোমার 1451 থেকে 1526, আর এর আগে ছিল তোমার সৈয়দ বংশ। সৈয়দ বংশ তোমার রাজত্ব করেছিল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল সৈয়দ বংশ। সৈয়দ বংশের পরে এসেছিল লোদি বংশ 1451 থেকে 1526। নেক্সট, ভারতের প্রথম আফগান শাসক কে ছিলেন? ভারতের প্রথম আফগান শাসক কে ছিলেন? দেখো, দাস বংশ প্রথমে, তারপর খলজি বংশ, তারপর তুগলক বংশ, এরপর সৈয়দ বংশ। এই চারটি রাজবংশ ছিল কিন্তু তুর্কি, এরা সকলে ছিল তুর্কি, কিন্তু লোদি বংশ ছিল আফগান। ওকে, সেই জন্য এখানে বলা হয়েছে ওই কোশ্চেনটায়, আগের কোশ্চেনটায় ঘুরিয়ে যে ভারতের প্রথম আফগান শাসক কে ছিলেন? আফগান শাসক মানে কি? লোদি বংশ। লোদি বংশের প্রতিষ্ঠাতা যে, তিনিই হলেন প্রথম আফগান শাসক, তিনি হলেন বহলুল লোদি। অপশন এ রাইট অ্যান্সার। বহলুল লোদি ছিলেন প্রথম আফগান শাসক। অপশন এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, নিম্নের কোন লোদি শাসক গুলরুখ বা লালফুল ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন? নিম্নের কোন লোদি শাসক গুলরুখ বা লালফুল ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন? এটি লিখতেন সিকান্দার শাহ লোদি। অপশন বি রাইট অ্যান্সার। সিকান্দার শাহ লোদি ফার্সি গুলরুখ বা লালফুল ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন। ওকে, নেক্সট, নিম্নের কোন শাসক আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? নিম্নের কোন শাসক আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? এটি করেছিলেন সিকান্দার লোদি। সিকান্দার লোদি 1504 সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং তিনি তার রাজধানী আগ্রাতে স্থানান্তরিত করেন।
লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি এবং লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। অপশন সি রাইট আনসার। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সুলতান এবং এই ইব্রাহিম লোদি প্রথম পানিপথের যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে বাবরের কাছে পরাজিত ও নিহত হন। ওকে, নেক্সট। সুলতানি যুগে ওয়াজির কোন দপ্তরের প্রধান? সুলতানি যুগে ওয়াজির কোন দপ্তরের প্রধান? ওয়াজির ছিলেন তোমার অর্থ দপ্তরের প্রধান। অর্থ দপ্তরের প্রধান ছিল ওয়াজির। সুলতানের পরের স্থান ছিল ওয়াজির অর্থাৎ প্রধানমন্ত্রীর এবং এই ওয়াজির হলো অর্থ দপ্তরের প্রধান। ওকে, নেক্সট। মোহাম্মদ বিন তুগলকের সমগ্র সাম্রাজ্য কতগুলি প্রদেশে বিভক্ত ছিল? এটি ছিল মোট 23টি প্রদেশে বিভক্ত ছিল। 23টি প্রদেশে বিভক্ত ছিল। ওকে, নেক্সট। কোন সুলতান ভাতিনরা বিদ্রোহ দমন করেন? কোন সুলতান ভাতিনরা বিদ্রোহ দমন করেন? এটি করেছিলেন মুবারক শাহ। মুবারক শাহ কোন বংশের ছিলেন? সৈয়দ বংশের। ওকে, এছাড়া তোমার গিয়াসউদ্দিন বলবন তোমার মেওয়াটি দস্যুদের দমন করেছিলেন। গিয়াসউদ্দিন বলবন। নেক্সট। দিল্লির সুলতানি যুগের শেষ শাসক কে ছিলেন? দেখো, দিল্লিতে পরপর 5টি রাজবংশ রাজত্ব করে। প্রথম হচ্ছিল দাস বংশ, তারপরে তোমার প্রথম হলো দাস বংশ, তারপরে খলজি বংশ, তারপর হচ্ছে তুগলক বংশ, তারপর তোমার এসেছিল সৈয়দ বংশ, সৈয়দ বংশের পর হচ্ছে লোদি বংশ। তাহলে এই যে দিল্লির সুলতানি যুগের শেষ শাসক ছিলেন তাহলে ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি, তাহলে তিনি হলেন দিল্লির সুলতানি যুগের শেষ শাসক। ওকে, নেক্সট। সুলতানি যুগে কোন রাজবংশ সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছিল? দেখো, আমি বললাম সুলতানি যুগে দিল্লিতে 5টি রাজবংশ পরপর রাজত্ব করেছিল। প্রথমে হয়েছিল দাস বংশ। দাস বংশ তোমার 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে। দাস বংশের পর খলজি বংশ 1290 থেকে 1320 পর্যন্ত রাজত্ব করে। খলজি বংশের পর এসেছিল তুগলক বংশ, যেটা 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে। তুগলক বংশের পর এসেছিল সৈয়দ বংশ। সৈয়দ বংশ 1414 থেকে তোমার 1451 পর্যন্ত রাজত্ব করে এবং সৈয়দ বংশের পর এসেছিল লোদি বংশ। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে। তাই এখানে বলছে যে কোন রাজবংশ সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিল? এটি করেছিল তোমার তুগলক বংশ। অপশন সি রাইট আনসার। তুগলক বংশ সবথেকে বেশি সময় ধরে রাজত্ব করেছিল, কারণ 1320 থেকে 1414, প্রায় 94 বছর পর্যন্ত 94 বছর মতো রাজত্ব করেছিল এই তুগলক বংশ। ওকে, নেক্সট। দিল্লির প্রথম কোন সুলতান হিন্দুদের হোলি উৎসবে যোগ দিতেন? দিল্লির প্রথম কোন সুলতান যে হিন্দুদের হোলি উৎসবে যোগ দিতেন? এটি করতেন মোহাম্মদ বিন তুগলক। অপশন সি রাইট আনসার। মোহাম্মদ বিন তুগলক তিনি হিন্দুদের হোলি উৎসবে যোগ দিতেন এবং এই মোহাম্মদ বিন তুগলকের সময়ে অমুসলিমরা সরকারি দপ্তরে বেশি প্রবেশ ছিল, অমুসলিমদের। ওকে, নেক্সট। ফিরোজ শাহ তুগলকের সময় নিম্নলিখিত কোন কর যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত দ্রব্যের 1/5 অংশ আদায় করা হতো? অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের সময় নিম্নলিখিত কোন করটি যেটা যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত দ্রব্যের 1/5 অংশ আদায় করা হতো? এটি ছিল খামস। অপশন বি রাইট আনসার। খামস কি? যে যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত দ্রব্যের 1/5 অংশ। ওকে, এছাড়া খারাজ কি ছিল? দেখো, ফিরোজ শাহ তুগলক তোমার 24 রকমের অবৈধ কর বাতিল করেন এবং তিনি 4 ধরনের কর চালু করেন। একটা হলো খামস, যেটা যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত দ্রব্যের 1/5 অংশ আদায়। খারাজ কি ছিল? যে ভূমি রাজস্ব হিসাবে 1/10 অংশ আদায় করত। এছাড়া ছিল জিজিয়া কর, কেবলমাত্র অমুসলিমদের কাছ থেকে আদায় করা হতো। এবং আরেকটা ছিল জাকাত, যেটা কেবলমাত্র মুসলিমদের কাছ থেকে আদায় করা হতো এবং মুসলিমদের আয়ের সেটা ছিল 2.5%, 2.5%। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোন সুলতানের সময়কালে সবথেকে বেশি কৃতদাস ছিল? নিম্নলিখিত কোন সুলতানের সময়কালে সবথেকে বেশি কৃতদাস ছিল? এটি ছিল তোমার ফিরোজ শাহ তুগলকের সময়কালে। ফিরোজ শাহ তুগলকের সময়কালে সবথেকে বেশি কৃতদাস ছিল। এই জন্য তিনি কৃতদাসদের জন্য আলাদা বিভাগ, দেওয়ান-ই-বন্দেগান নামে একটা আলাদা বিভাগও প্রতিষ্ঠা করেন এবং কি মোটামুটি 1,80,000 মতো কৃতদাস ছিল এর সময়ে, ফিরোজ শাহ তুগলকের সময়ে। এবং এই ফিরোজ শাহ তুগলক, সুলতান ফিরোজ শাহ তুগলককে বলা হতো লাভার্স অফ গার্ডেন্স। ওকে, তো এই ছিল সুলতানি যুগ থেকে পার্ট 4 36টি প্রশ্ন।
তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।